এবং অপ্রত্যাশিতভাবে আমরা যেটা কল্পনা করিনি, আমাদের সকল চিন্তাকে এক পাশে রেখে বুক চিতিয়ে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা ওই 18 তারিখ থেকে আমাদের ডিবি অফিস থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই যে অধ্যায়টা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা দ্বিতীয় অধ্যায় ছিল। এবং ওই 3 অগস্টে শহীদ মিনারের ওই এক দফার ঘোষণা, 4 অগস্ট আর 5 অগস্ট, এটা আরেকটা গণমানুষের অধ্যায় ছিল। সো প্রথম অধ্যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়, দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, এবং তৃতীয় অধ্যায়ের নেতৃত্ব ছিল বাংলাদেশের গণমানুষ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শুধুমাত্র কর্মসূচি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে একটা গণ অভ্যুত্থানে পরিণত করেছে। তখনকার খুনি হাসিনার সরকার আমাদের শিক্ষার্থীদেরকে নানা রকম ভয় দেখিয়ে চাপ দিয়ে যখন আমাদের হলগুলো ছাড়তে বাধ্য করে, তখন আমাদের মধ্যে অনেকেই হল ছেড়ে যখন যাচ্ছিল, আমাদের মাথায় শুধু একটা জিনিসে কাজ করছিল যে এই যে খুনি হাসিনা মানুষের ট্যাক্সের টাকায় কেনা বুলেট মানুষের বুকে বিদ্ধ করে শুধু ক্ষমতায় বসে থাকার জন্য এভাবে লাশগুলো ফেললো, এত রক্ত ঝরালো, এগুলোর কি বিচার হবে না? এই যে এত বড় একটা আন্দোলন, এত কষ্টের একটা আন্দোলন, রাজু ভাস্কর্য, শাহবাগ, সারা বাংলাদেশ, এগুলো কি এই একটা হল বন্ধের নির্দেশ দিয়ে শেষ হয়ে যাবে? আমাদের মাথায় কাজ করছিল যে আমরা কি কালকেই কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে আবার ফিরে আসতে পারবো, কিংবা কালকে যদি না পারি তাহলে এরপরে যেদিন আমরা এই ক্যাম্পাসে ফিরব সেদিন মাথা নিচু করে কোন মুখ নিয়ে আমরা এই ক্যাম্পাসে ফিরব। এমন হাজারো চিন্তাকে মাথার মধ্যে নিয়ে সেদিন আমরা আসলে ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হচ্ছিলাম। ক্যাম্পাস থেকে এই নির্দেশ দেওয়া হলো একটা প্রজ্ঞাপনের মাধ্যমে যে আমাদের আজকে সন্ধ্যার মধ্যে হল ছাড়তে হবে। তখন আমরা আমাদের জায়গা থেকে হল পর্যায়ে ভিসি চত্বরে বসে টিএসসিতে থেকে মানে আমাদের প্রাণপণ চেষ্টা চালিয়ে গিয়েছিলাম, ভিডিও দিয়ে হোক, ভিসিতে রাজপথে বসে গিয়ে হোক, যে আমরা হল ছাড়ব না, প্রয়োজনে এখানে আমরা শহীদ হয়ে যাব কিন্তু হল ছাড়ব না। কিন্তু তারপরও এই প্রশাসনকে ব্যবহার করে এবং প্রশাসনের কিছু তোষামতকারী চাটুকার অংশকে ব্যবহার করে তখনকার খুনি হাসিনার সরকার আমাদের শিক্ষার্থীদেরকে নানা রকম ভয় দেখিয়ে চাপ দিয়ে যখন আমাদের হলগুলো ছাড়তে বাধ্য করে, তখন আমাদের মধ্যে অনেকেই হল ছেড়ে যখন যাচ্ছিল, আমাদের মাথায় শুধু একটা জিনিসে কাজ করছিল যে এই যে খুনি হাসিনা মানুষের ট্যাক্সের টাকায় কেনা বুলেট মানুষের বুকে বিদ্ধ করে শুধু ক্ষমতায় বসে থাকার জন্য এভাবে লাশগুলো ফেললো, এত রক্ত ঝরালো, এগুলোর কি বিচার হবে না? এই যে এত বড় একটা আন্দোলন, এত কষ্টের একটা আন্দোলন, রাজু ভাস্কর্য, শাহবাগ, সারা বাংলাদেশ, এগুলো কি এই একটা হল বন্ধের নির্দেশ দিয়ে শেষ হয়ে যাবে? আমাদের মাথায় কাজ করছিল যে আমরা কি কালকেই কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে আবার ফিরে আসতে পারবো, কিংবা কালকে যদি না পারি তাহলে এরপরে যেদিন আমরা এই ক্যাম্পাসে ফিরব সেদিন মাথা নিচু করে কোন মুখ নিয়ে আমরা এই ক্যাম্পাসে ফিরব। এমন হাজারো চিন্তাকে মাথার মধ্যে নিয়ে সেদিন আমরা আসলে ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হচ্ছিলাম। এবং তার পরের দিন যখন অনেকটা অপ্রত্যাশিতভাবে, কারণ এটা আমাদের কল্পনাতেও ছিল না,
তারপরের দিন যেভাবে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, মানে আমার কাছে মনে হয় যে এমন একটা ছাত্রছাত্রীদের যৌক্তিক একটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এরপরে অভ্যুত্থানে রূপ নিয়েছে এমন প্রেক্ষাপটই পৃথিবীর ইতিহাসে খুবই কম। এবং তার মধ্যে এভাবে আবার নতুন করে দ্বিতীয় ধাপে গিয়ে ফাইট ব্যাক করার যে ইতিহাস, এই ইতিহাস পৃথিবীর এমন যে কোনো গণ অভ্যুত্থানের ইতিহাসে বিরল। তো আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, আমার কাছে মনে হয় এই অভ্যুত্থানের 3টা অধ্যায় ছিল। 1 জুলাই থেকে ওই 17 জুলাই হল বন্ধ হওয়া এবং আমাদের হল ছাড়া পর্যন্ত একটা অধ্যায়, এবং অপ্রত্যাশিতভাবে আমরা যেটা কল্পনা করিনি, আমাদের সকল চিন্তাকে এক পাশে রেখে বুক চিতিয়ে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা ওই 18 তারিখ থেকে আমাদের ডিবি অফিস থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই যে অধ্যায়টা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা দ্বিতীয় অধ্যায় ছিল। এবং ওই 3 আগস্টে শহীদ মিনারের ওই 1 দফার ঘোষণা, 4 আগস্ট আর 5 আগস্ট, এটা আরেকটা গণমানুষের অধ্যায় ছিল। সো প্রথম অধ্যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়, দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, এবং তৃতীয় অধ্যায়ের নেতৃত্ব ছিল বাংলাদেশের গণমানুষ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শুধুমাত্র কর্মসূচি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে একটা গণ অভ্যুত্থানে পরিণত করেছে। সো আমরা আমাদের জায়গা থেকে শুরু থেকেই অনেকবার বলেছি, আমরা জানি না, আমি আমার জায়গা থেকে যদি বলি, হয়তো এই কথাগুলো অনেক সময় আমার ওই সহযোদ্ধা ভাইদের পর্যন্ত পৌঁছায় না। অনেক সময় দেখা যায় যেই কথাগুলো নিলে দিন শেষে অনেক ভিউ আসবে, এই কথাগুলো হয়তো অনেক সময় তেমন হয় না দেখে এই কথাগুলো বেশি প্রচার পায় না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এটা বিশ্বাস করি, একদম মনে প্রাণে বিশ্বাস করি যে ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি ছিল, এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ, ধর্ম, বর্ণ, জাতি, বয়স, সকল স্টেক হোল্ডারের অংশগ্রহণ ছিল। এটা আমি আমার চোখে দেখা এবং বিশ্বাস করার জায়গা থেকে একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি। এবং আমি আমার জায়গা থেকে একটা জিনিস মনে করি, যে এখানে আমাদের স্যার একটু আগে বললেন, আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন, আমাদের সম্মানিত শিক্ষকদের নিয়ে যখন আমি কোনো কিছু বলবো, তখন এখানে ভাগ আছে, একদম স্পষ্ট বিভাজন আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নামে শিক্ষকদের একটা প্ল্যাটফর্ম ছিল, যারা ক্ষমতাকে তোষামত করা, ইভেন এই চাটুকারিতাকে একটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে গিয়েছিল, একটা অনন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। তাদেরকে কখনো আমরা শিক্ষক হিসাবে সম্মান করি না, কিন্তু সেই সময়ে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি এই শিক্ষক নেটওয়ার্ক নামক একটা প্ল্যাটফর্ম, তাদের জায়গা থেকে বিভিন্ন সময় তাদের আমরা ওই বিবৃতিটুকু দেখেছি, যেটা আমাদেরকে অন্তত এইটুকু আশান্বিত করেছে যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনো কিছু শিক্ষক আছে যাদেরকে আমরা শিক্ষক বলতে পারি। আমার স্পষ্ট মনে আছে, আমাকে এবং হাসনাতকে যখন দ্বিতীয় দিন ডিবি অফিসের একটা টিম একটা কালো গ্লাসের গাড়িতে করে ডিবি অফিসে নিয়ে যাচ্ছিলেন, ওই গেট দিয়ে যখন আমাদেরকে নিচ্ছিলেন, তখন সেখানে গেটের ঠিক সামনে তানজিম স্যার, আমাদের সামিনা লুৎফা ম্যাম, গীতিয়ারা নাসরিন ম্যাম সহ আরো বেশ কয়েকজন স্যার, তারা সেখানে দাঁড়িয়ে আছেন, কথা বলছেন। মানে এক প্রকার ওইখানকার কয়েকজন অফিসারের সাথে কিছুটা মানে কথা বাকবিতণ্ডার পর্যায়ে এই লেভেলে কথা কাটাকাটি হচ্ছে। কিন্তু আমরা গ্লাসে হয়তো ঠকঠক করছিলাম, আমাদের শব্দ তো বাইরে পর্যন্ত যাচ্ছিল না। কিন্তু সত্যি এটাই যে তাদের সেখানে ওই উপস্থিতি ডিবি অফিসের ভিতরে আমাদের নিয়ে যাওয়ার পূর্বে আমাদের ভিতরে যে একটা ভীতি ছিল সেটাকে অনেকটা কাটিয়ে দিয়েছিল। সো আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আরো কৃতজ্ঞতা জানাতে চাই
যখন আমাদের সহযোদ্ধাদেরকে শুধু একটা যৌক্তিক দাবির জন্য পুলিশের পোশাক পরে কিছু পুলিশের সো-কল্ড মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন থানায় নিয়ে যাচ্ছিল, শাহবাগ থানায় নিয়ে গিয়েছিল, তখন তারা গলা ফাটিয়ে ওই শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে তাদের শিক্ষার্থীদেরকে থানা থেকে নিয়ে এসেছিল। তো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা কথাই বলি, কথাগুলো হয়তো ধীরে ধীরে সময়ের প্রয়োজনে আসবে, কিন্তু যেটা সত্য সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা 71 নয়, 52 নয় যে আমাদের সামনে প্রুফ নেই, ডকুমেন্টস নেই, সবকিছু আছে। ক্যামেরা বন্দি করা আছে, ফেসবুক পোস্টের লিখিত শব্দ আকারে আছে। আমি আমার প্রাইভেটের যোদ্ধাদের একটা অনুরোধ করব, এটা সত্যি, এটা আমাদের সীমাবদ্ধতা যে আপনাদের স্ট্রাগল গুলো আমাদের যেভাবে রিপ্রেজেন্ট করা উচিত ছিল আমরা এটা করতে পারিনি। আজকে এখানে আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে উন্মুক্ত এই মঞ্চে আপনাদের কাছে আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাই। কিন্তু সত্যি কথা এটাই যে প্রত্যেকটা মানুষের স্ট্রাগল ভিন্ন। আমার সাথে অনেক সময় নাহিদ ইসলাম ছিল, হাসনাত আব্দুল্লাহ ছিল, কিন্তু আমরা যদি আমাদের জায়গা থেকে আমাদের গল্পগুলো লিখি, হয়তো একজনের সাথে আরেকজনের দেখা যাবে অর্ধেকই মিলছে না, কারণ আমরা প্রত্যেকটা রাত একসাথে কাটাইনি। আমাদের ভিতরের ভীতি, আমাদের পরিবারকে দেওয়া থ্রেট গুলো, আমাকে ডিজিএফআই তুলে নিয়ে যাওয়া, আমাকে কিভাবে টেনে হিস্ট্রে পদ্মায় নিয়ে যাওয়া হলো, এই গল্পগুলো কিন্তু অনেকের সাথেই মিলবে না। সো আপনারা এই বাড্ডায় কি ফেস করেছেন, রামপুরায় কি ফেস করেছেন, যাত্রাবাড়িতে কি ফেস করেছে, বিএনএস উত্তরায় কি ফেস করেছে, একটা উত্তরার ওই সেক্টরের গলিতে কি ফেস করেছে, সেই স্ট্রাগলটা আমি জানি না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে, আমি এটা বিশ্বাস করি আমার এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ভাই বোনেরা রয়েছে, অন্তত কমিউনিকেশনের জায়গায়, বিভিন্ন প্রযুক্তিগত স্কিলের জায়গায় তারা আমাদের চেয়ে বেশি এই জায়গায় এগিয়ে। আপনারা আপনাদের এই গল্পগুলো তুলে ধরুন। আজকের এই ভিডিও আমার কাছে মনে হচ্ছে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু হয়তো তাদের কাছে এর চেয়ে বেশি রিসোর্স নেই। আপনাদের কাছে যে রিসোর্সগুলো আছে এগুলো ইতিহাসের অংশ, আপনারা এগুলোকে একত্রিত করে ডকুমেন্টারি করে সামনে নিয়ে আসুন। আমার মনে আছে ব্র্যাকের সামনে যখন ওই পুলিশরা তাদের জায়গা থেকে নির্বিচারে গুলি চালাচ্ছিল, প্রথম ধাপে যখন ব্র্যাকের আমার ভাই বোনেরা পিছনের দিকে গেট পর্যন্ত পিছালো এবং তারপরে নতুন আরেকবার ওই গেট থেকে সামনের দিকে অগ্রসর হলো, তখন কিন্তু ওই পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পিছু হটতে বাধ্য হয়েছিল। সেই ভিডিওটা এখনো আমার টাইমলাইনে শেয়ার করা। হয়তো প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকার বিভিন্ন জায়গায় এমন অসংখ্য ঘটনা আছে যেটা আমার নজরে পড়েনি, কিন্তু এই ঘটনাগুলো বাংলাদেশের সামনে, পুরো পৃথিবীর সামনে আমাদের নিয়ে আসতে হবে। কারণ এগুলো বাঁচিয়ে যদি আমরা না রাখতে পারি, তাহলে এগুলোকে কোনো না কোনো ভাবে হয়তো 1 দশকের মধ্যে মুছে ফেলে ওই খুনিরা আবার ক্ষমতার দিকে চোখ রাঙাবে। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের অনেকের লিখার হাত ভালো, আপনি বই লিখুন, আপনি সোশ্যাল মিডিয়ায় লিখুন, আপনাদের অনেকের হয়তো আইটি স্কিল ভালো, আপনি একটা ডকুমেন্টারি তৈরি করুন। আপনার কাছে হয়তো আপনার গ্যালারিতে আপনার বন্ধুর, আপনার সহযোদ্ধার এমন অনেক ছবি আছে যেই ছবিটা এখনো ইতিহাসকে নতুন করে রিপ্রেজেন্ট করতে পারে, যেই ছবিটা খুনি হাসিনার যে খুনের যে মাত্রা, সেই মাত্রাটাকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। এই অত্যাচারগুলো, নির্যাতনগুলো, নৃশংসতাগুলো আপনাদেরকে অনুরোধ করি আপনারা পৃথিবীর সামনে নিয়ে আসুন। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করতে পারি, এই 6 মাসে 7 মাসে আমাদের যা যা করা উচিত ছিল, এমন অনেক কিছুই করা উচিত ছিল যেটা আমরা করতে পারিনি। কিন্তু এটাও সত্য যে এমন প্রেক্ষাপট বিভিন্নভাবে তৈরি করা হয়েছে যেগুলোর জন্য আমরা করতে পারিনি, কিংবা আমরা এই যে অভিজ্ঞতাগুলোর ভিতর দিয়ে গিয়েছি, এখানে আমার যারা সহযোদ্ধা আছেন, আমরা সবাই জীবনের প্রথম এই অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছি। আমরা জানি না যে আমরা এই ঘটনাটার জন্য আমার পরবর্তী স্টেপ কি হওয়া প্রয়োজন। আমরা হয়তো অনেকের কাছে পরামর্শ নিতে যাই, তারাও জানেন এখানে কি করা প্রয়োজন। সো এই জায়গায় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে, হয়তো অনেক কিছু যেটা করেছি সেটা আমাদের করা ওই জায়গায় ওই মুহূর্তে হয়তো ঠিক ছিল না, অনেক কিছু হয়তো ঠিক হয়ে গিয়েছে,
কিন্তু সত্যি কথা এটাই যে আমাদের যে চেষ্টা, আন্তরিকতা, চাওয়া, এই জায়গায় কখনো মানে আমরা বিন্দু মাত্র অসততা আমরা ঢুকতে দেইনি। ভাই আপনাদের কাছে একদম খোলা মনে শুধু একটা কথা বলতে চাই, আমি বিশ্বাস করি এখানে আমাদের সকল সহযোদ্ধারা আছে এবং আমাদের সবার আলাদা একটা সংগ্রাম আছে, লড়াই আছে। এই অভ্যুত্থানের ওই নেতৃত্বে কিংবা সামনের সারিতে কিংবা সমন্বয়কের ভূমিকা আপনারা যাদেরকে চিনতেন, যারাই ছিল, যে কোনো সিচুয়েশনে আমাদের এমন অনেক গল্প আছে যেগুলো এখন আপনাদের সামনে শেয়ার করার আমরা সুযোগ পাইনি। এটাই সত্য। স্যার যেমন আজকে নতুন অনেক কিছু বললেন, হয়তো সামনে আরো নতুন অনেক কিছু আসবে যেগুলো সময় সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু এই সামনের মানুষগুলোর ভিতরে যদি কোনো অসৎ উদ্দেশ্য বিন্দু মাত্র থাকতো, ওই জুলাই এবং অগাস্টের সিচুয়েশনটাই এমন ছিল, 2-4 জনের মধ্যে অসৎ উদ্দেশ্য চেপে বসলে এই আন্দোলন অন্যদিকে মোড় নিতে পারত। সো এই মানুষগুলো এখনো তাদের অন্তর থেকে, মন থেকে এই বিষয়টাকে ফিল করে, ওন করে। কিন্তু সামগ্রিকভাবে যে সহযোগিতা, আমার অনেক প্রাইভেটের এখানে ভাই বোনেরা আছে যারা মনে করে যে তারা আমাদের সাথে কমিউনিকেশন করতে পারছে না, আবার আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কিভাবে তাদের সাথে কমিউনিকেশন করব। সো এই যে আমাদের ল্যাগগুলো, এগুলো আমাদের এখন কাটিয়ে ওঠাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সমস্যাটা যেটা হয়ে গিয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে এমন একটা জায়গায় 36 দিনের ব্যবধানে আমরা এসে পড়েছি, হয়তো আমাদের পুরো জীবদ্দশায় আমরা এত বড় দায়িত্ব পাবো বলে কখনো চিন্তা করিনি। সো আমরা আপনাদেরকে অনুরোধ করব, সহযোদ্ধা হিসেবে আমাদের সীমাবদ্ধতাগুলো আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু এখন সময় হচ্ছে যাদের আমরা একদম স্পষ্ট করে বলি, ভাই লড়াইয়ের 3টা ধাপ যেমন আমার মনে হয়েছে ওই অভ্যুত্থান পুরোটা আবার লড়াইয়ের একটা ধাপ। 5ই অগস্টের পরে নতুন আরেকটা ধাপ শুরু হয়েছে, যেটা আরো দীর্ঘ, এই সংগ্রামটা আরো কঠিন। এই পুরো সিস্টেমটাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখার একটা সুযোগ হয়েছে, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলে, ক্ষমতা কিভাবে চলছে। সত্যি কথা এটাই, আমাদের কাছে অনেক কিছু জাস্ট রিপ্রেজেন্ট করা হয়, দেখানো হয়, কিন্তু বিষয়গুলো এভাবে না। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এগুলো সবার সামনে আমরা তুলে যেমন ধরতে চাই, আপনাদেরকে আমরা দেখাতে চাই। আমরা আপনাদেরকে অনুরোধ করছি, এই যে দীর্ঘ লড়াই, এই লড়াই আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। একটু আগে একটা কথা বলা হয়েছে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু এখন এটা রক্ষা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমরা জাস্ট আপনাদেরকে অনুরোধ করি, আমাদের এখন ইউনাইটেড হওয়াটা ইম্পর্টেন্ট। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠা ইম্পর্টেন্ট। কমিউনিকেশনটা ডেভেলপ করতে হবে। যেই যেই জায়গায় এই আন্দোলনটা হয়েছিল, আমাদের সহযোদ্ধারা ছিল, সেই জায়গাগুলোতে গিয়ে আমাদের এখন একত্রিত হতে হবে। আমরা জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের এই সদিচ্ছাটুকু পূর্ণ আছে, অনুগ্রহ করে আমাদের এই কমিউনিকেশনটা এস্টাবলিশ করতে আমরা যেন বোথ সাইড থেকে হেল্প করি। আপনারা আপনাদের দিক থেকে একটু এগিয়ে আসুন, আমরা আমাদের থেকে এখন থেকে সর্বোচ্চ চেষ্টা করব। দিন শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি, নাগরিক কমিটি বলি, যত শব্দই বলি না কেন, আমাদের এই যে চাওয়া পাওয়া না, আমরা আমাদের নিজের চোখের সামনে দেখছি। আমরা এখন যখন ধীরে ধীরে একটু নিজেদের জায়গায় ফিরে যাচ্ছি, বিভিন্ন স্বার্থের কারণে বিভাজিত হচ্ছি, আমাদের যে বিপক্ষ শক্তি, এই শক্তিটা অনেক বড় এবং তারা ঐক্যবদ্ধভাবে ফিরে আসার চেষ্টা করছে এবং তারা আমাদের স্বপ্নের প্রত্যাশিত ওই সিস্টেমটাকে ডেভেলপ হতে দিতে চায় না। যদি এটা ডেভেলপ হয়, তাহলে ওই রকম একজন সো-কল ভূমি মন্ত্রী তো কানাডায় 360টা বাড়ি করা সম্ভব না। যদি এগুলো ডেভেলপ হয়, তাহলে তাদের ব্যক্তিগত পারিবারিক যে রাজত্ব তারা দেশে এবং দেশের বাইরে এস্টাবলিশ করেছে, এগুলো তো সম্ভব না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমলাতন্ত্র, রাজনীতি, সাধারণ মানুষ, এই প্রত্যেকটি জায়গার কিছু কিছু মানুষ, অল্প কিছু মানুষ, 5 থেকে 10%, তাদের কাছে বাকি মানুষগুলো জিম্মি। কিন্তু এই বাকি মানুষগুলো যখন ঐক্যবদ্ধভাবে ওই অগাস্টে নেমেছে, জুলাইয়ে নেমেছে, খুনি হাসিনা মানে এক প্রকার প্রাণ হাতে নিয়ে মুখে চুন কালি মেখে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে। এখন সময় হচ্ছে এই দ্বিতীয় ধাপে আমাদের এই লড়াইটাতে মান অভিমান, ছোটখাটো বিভাজন, স্বার্থকে একপাশে রেখে হয়
রাজনীতির জায়গাটাতে সক্রিয়ভাবে সদিচ্ছা নিয়ে ইন্টিগ্রিটি, ডিগনিটি, সততা, ন্যায় এগুলোকে নিয়ে অংশগ্রহণ করা, অথবা রাজনৈতিকভাবে সচেতন হয়ে ওঠা। আমরা যেন দয়া করে কোনো অন্যায়কে প্রশ্রয় না দেই। এই অন্যায় যদি সার্জিস করে আপনি তার বিপক্ষে কথা বলবেন, এই অন্যায় যদি বিএনপির কোনো বড় লিডার করে তার বিপক্ষে কথা বলতে হবে। যে অন্যায় করবে সে অন্যায়কারী, ওই পরিচয়ে তার বিরুদ্ধে কথা বলতে হবে। আপনি যদি এই কথা বলা বন্ধ করে দেন, আজকে না হোক, খুনি হাসিনা তৈরি হয়েছিল 16 বছরে, এরপরে 5 বছরেই তৈরি হয়ে যাবে। এই সুযোগটা দেয়া যাবে না। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে ইয়াং জেনারেশন, এটাকে এখন সবাই ভয় পায়। বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকম দল, ব্যক্তি প্রথমে বিভিন্ন রকম মতামত দেয়, যখন দেখে হালে পানি পাচ্ছে না, তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গিয়েছে প্রতিবাদের ভাষা নিয়ে, তখন আবার তারা সোজা সোজা কথা বলা শুরু করে। ফ্যাক্ট হচ্ছে আমরা আমাদের ন্যায় নীতির উপরে কতটা দাঁড়িয়ে থাকতে পারি। যে দেশ এবং দেশের মানুষের স্বার্থকে দল, ব্যক্তি, গোষ্ঠী এসব স্বার্থের আগে প্রাধান্য দিতে পারবে তাকে সমর্থন দিবেন, যে পারবে না তাকে বর্জন করবেন। আমরা বিশ্বাস করি আমাদের এই ঐক্যবদ্ধ যাত্রা আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় দীর্ঘ সময়ের যে লড়াই, এই যাত্রা, এই লড়াই আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে চলতে পারবো। 5ই অগাস্টে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ওই মুহূর্তে রাজপথে থেকে শরীর যখন বারবার শিউরে উঠছিল, তখন এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছিলাম, আমাদের সেই স্বপ্নগুলো জীবনের বিনিময়ে হোক, রক্তের বিনিময়ে হোক, অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নের পথে আপনাদের সাথে আবারও দেখা হবে, হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে। ধন্যবাদ।